ওকে, তো এরপর থেকে যেটা আমরা শিখবো সেটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন বা ম্যাট্রিক্সকে কি করে রিডিউস করা যায়। রিডিউস ইন অর্থে মানে ওটাকে আমি যদি ওটা সম্ভব হয় ডায়াগোনালাইজ করা, বা আরও কোনো সুন্দর ফর্ম যদি থাকে, যেমন জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম, যেটা হচ্ছে আমাদের আলটিমেট টার্গেট। ঠিক আছে, সো জর্ডন ক্যানোনিক্যাল ফর্মটা যদি আমরা পড়ে ফেলি, তাহলে সেটারই কিন্তু একটা স্পেশাল কেস হিসাবে আমরা ডায়াগোনালাইজেশনটাও পেয়ে যাব। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের কিন্তু আলটিমেট টার্গেট, জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম। তো তার জন্য যে প্রস্তুতিগুলো আমাদের দরকার সেই জিনিসগুলো আমরা আজকে করব। ঠিক আছে, চলো শুরু করি। তো প্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে দুটো ডেফিনেশন আমরা পরপর দেখে নেব। সেটা হচ্ছে যে সিমিলার ম্যাট্রিক্স কাকে বলে আর আর কংগ্রুয়েন্ট ম্যাট্রিক্স কাকে বলে। ঠিক আছে, সো দেখো, টু matrices A and B are called similar। ঠিক আছে, তো if there exists an invertible matrix P such that B equals to P inverse A P, এইভাবে যদি লেখা যায় তাহলে সেটাকে আমরা কি বলবো, সিমিলার ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, 2 নম্বর ডেফিনেশন বলছে যে এখানে শুধু একটু চেঞ্জ আসবে আর কিছু চেঞ্জ আসবে না। তো আমরা এই এই জিনিসটাকে কপি করে নেওয়ার চেষ্টা যদি করি, তাহলে ফালতু ফালতু লেখাটা আমরা বেঁচে যাব। তাহলে এইটাকে ডিলিট করে দিই। ওকে, সো টু ম্যাট্রিসেস A and B আর কল্ড, এখানে তখন সিমিলার না হয়ে এখানে হয়ে যাবে কংগ্রুয়েন্ট। কংগ্রুয়েন্ট ইফ দেয়ার এক্সিস্ট অ্যান ইনভার্টিবল ম্যাট্রিক্স P সাচ দ্যাট বিটাকে লেখা যাবে P ট্রান্সপোজ A P। ঠিক আছে, তো আগে ছিল ইনভার্স, এখানে ছিল ট্রান্সপোজ। তো ট্রান্সপোজ হলে সেটাকে আমরা বলি কংগ্রুয়েন্ট, আর না হলে বলি ইনভার্স। ঠিক আছে, তো সিমিলারের ক্ষেত্রে ওটা। ওকে, বোঝা গেছে। এখন সিমিলার ম্যাট্রিক্স হলে কি হয়? সিমিলার ম্যাট্রিক্স হলে যেটা হয় সেটা হচ্ছে দুটোর প্রপার্টি অলমোস্ট সেম। ঠিক আছে, তো আমরা দেখবো যে দেখো, একটা ম্যাট্রিক্স কোথা থেকে এসছে? ম্যাট্রিক্স এসছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন থেকে, রাইট? তো একটা লিনিয়ার ট্রান্সফরমেশনকে যখন আমরা লিখি তখন কিভাবে লিখি, যে দুদিকে দুটো বেস তৈরি, মানে বেসিস ফিক্সড করে দিই, তাই না? অর্ডার বেসিস ফিক্সড করে তার রেসপেক্টে আমরা ম্যাট্রিক্স তৈরি করি। তো আজকে আমরা দেখব যে আমরা যদি একই লিনিয়ার ট্রান্সফরমেশনকে দুটো ডিফারেন্ট বেসিসের রেসপেক্টে লিখি, তাহলে যে দু ধরনের ম্যাট্রিক্স পাবো তারা বেসিক্যালি সিমিলার হয়। ঠিক আছে, তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশনটা সেম, কিন্তু আমি বেসিসটা চেঞ্জ করলে যে এফেক্টটা হয়, মানে যে চেঞ্জেসটা আসে দুটো ম্যাট্রিক্সের মধ্যে, তারা দুটো কি হয়, সিমিলার ম্যাট্রিক্স হয়।
তো এই জিনিসটাই আজকে আমরা দেখব। যদিও কংগ্রুয়েন্টের ব্যবহার আমরা করব না, তো জাস্ট ডেফিনেশনের জন্য আমরা এটা এখানে লিখছি। আর যদি ম্যাট্রিক্সটা রিয়াল সিমেট্রিক হয় তাহলে সেটাকে আমরা জানি যে ডায়াগোনালাইজ করা যায়। তো সেই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাবো, সেটাকে অর্থোগোনালি ডায়াগোনালাইজ করা যায়। তার মানে হচ্ছে যে এই যে পিটা পাবো, সেই পিটাকে তুমি একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স তুমি লিখতে পারো। তো সেক্ষেত্রে এই দু ধরনের কনসেপ্ট কিন্তু সেখানে সেম হয়ে যাবে, মানে সিমিলার আর কংগ্রুয়েন্ট কিন্তু দুটোই সেম হয়ে যাবে। কোথায়? ইন কেস অফ রিয়াল সিমেট্রিক ম্যাট্রিক্স, বা হ্যাঁ, রিয়াল সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা হবে। ওকে, কিন্তু কমপ্লেক্সের ক্ষেত্রে সেটাকে আমরা বলি হার্মিসিয়ান ম্যাট্রিক্স। তো হার্মিসিয়ানের ক্ষেত্রে পিটিকে আমরা রিপ্লেস করে দেবো পি স্টার দিয়ে। তো স্টারটা হচ্ছে কনজুগেট কি বলে ট্রান্সপোজ, কনজুগেট ট্রান্সপোজ। ওকে, তো এই দুটো জিনিস এখানে বলার আছে। আর এখানে এক্সাম্পল দেখতে পারো। যদিও আমরা যখন অন্যভাবে করব তখন দেখবে আরও অন্যভাবে আমরা এই এক্সাম্পলগুলো তৈরি করতে পারবো। ঠিক আছে, তো এখানে আমি যদি লিখি যে এ ইজ ইকুয়ালস টু, হ্যাঁ, একটা ম্যাট্রিক্স লিখছি 1 4 2 5, ঠিক আছে, আর এদিকে আমি লিখছি বি ইজ ইকুয়ালস টু 1 2 0 -3। তাহলে এই দুটো সিমিলার আমি দেখাতে পারবো কি করে? যে আমি যদি চুজ করি পি ইজ ইকুয়ালস টু 1 0 2 1, তাহলে তুমি ক্যালকুলেট করে দেখতে পারো পি ইনভার্স এপি, এইটাকে ক্যালকুলেশন করে দেখো। তাহলে পি ইনভার্সটা তাহলে কত হবে? এর ডিটারমিনেন্ট হচ্ছে 1, সো পি ইনভার্সটা তুমি লিখতে পারো, এইটা এখানে যাবে, এটা এখানে আসবে, সো এখানে 1ই থাকবে, এখানে 1ই থাকবে, এইটা এখানে চলে মাইনাস হয়ে এখানে চলে আসবে। সো বেসিক্যালি এটা হয়ে যাবে 1 0 -2 1। ঠিক আছে, সো দাঁড়াও, এটা এটা কংগ্রুয়েন্ট হবে, এটা দুটো কংগ্রুয়েন্ট হবে। সো এখানে আমরা পি ট্রান্সপোজ লিখবো। ঠিক আছে, তো এটা কংগ্রুয়েন্ট হলে ওকে, তো এটা হয়ে যাবে আমার 1 2 0 1। ওকে, তো এইটাকে এ দিয়ে গুণ করলে কি হবে? এ আবার এখানে পি, তার মানে 0 1। তো এটাকে তাহলে গুণ করে দেখি। আচ্ছা, এই গুণের টেকনিকটা তোমরা একটু খেয়াল করবে। দেখো, প্রথমে আছে আমরা এইটা 1 0 দিয়ে যখন গুণ করবো, মানে কলাম ওয়াইজ ধরবো, প্রথমে এই কলামটা দিয়ে গুণ করবো, তারপরে এই কলামটা দিয়ে গুণ করবো। তাহলে আমি এই কলাম দিয়ে যখন গুণ করব তখন একটা কলাম পাবো, এই মানে এই কলাম পাবো। এই কলামটা কি পাবো? দেখো, 1 ইন্টু দ্য ফার্স্ট কলাম, এটা যেখানে 1 আছে এই দুটোর কম্বিনেশন করতে হবে, এই কলামগুলোরই কম্বিনেশন করতে হবে। তার মানে 1 ইন্টু ফার্স্ট কলাম প্লাস 0 ইন্টু সেকেন্ড কলাম, তার মানে জিরোটা যেহেতু 0 দিয়ে গুণ করছি তার মানে সেকেন্ড কলামে কিছুই থাকবে, তো এটা 1 2ই থেকে যাচ্ছে, এখানে জাস্ট 1 আর 2 থেকে গেল। ওকে, আর যখন এইটা দিয়ে করব তখন এইটাকে 2 দিয়ে গুণ, প্রথমটাকে আর পরেরটার সঙ্গে 1 দিয়ে গুণ করে যোগ করে দেবো, তাহলে এটা হয়ে যাবে ডবল, আর এটাকে যোগ করে দেবো, তাহলে 2 + 4 6 হয়ে যাবে এটা। ওকে, এটা হয়ে যাবে 4 + 5 9 হয়ে যাবে। তাহলে একবারে কিন্তু যোগ, আমি মাল্টিপ্লিকেশনটা করে নিলাম। তো এইটা একটা খুব সুন্দর টেকনিক। আচ্ছা, এবার এই গুণটা, পরের গুণটাও তুমি এইভাবে করতে পারো। এটা হচ্ছে 1 ইন্টু 2, মানে এটাকে 1 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ। ঠিক আছে, মানে পরেরটাকে ডাবল করে যোগ করতে হবে, তাহলে 1 + 0, এটা 1ই থাকবে, হলো। আর এটা হচ্ছে 2 + 2 4 হয়ে যাবে এটা। এটাকে 6 দিয়ে গুণ, আর এটাকে 9 দিয়ে গুণ। ঠিক আছে, তাহলে 6 0, এটা হয়ে যাবে 6, এটা হচ্ছে 6 2 12, আর এটা 9 12 9 21। এটা তো আসলো না, এটা তো কিছু ভুলভাল। 1 0, দাঁড়াও দাঁড়াও, 1 4 2 5, না এটা কিছু ভুলভাল করেছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আমরা এই বিটাকে চেঞ্জ করে দিই। তো এটা 1 6 4 21।
তাহলে এই যে ম্যাট্রিক্সটা পাচ্ছি সেটা কি হচ্ছে, কংগ্রুয়েন্ট হয়ে যাচ্ছে কার সঙ্গে, এ এর সঙ্গে। ঠিক আছে, তাহলে এ অ্যান্ড বি আর কংগ্রুয়েন্ট টু ইচ আদার। ঠিক আছে, বলো বুঝতে পেরেছো কিনা? 1 0, সো এটা 1 2 থাকবে, তারপরে হচ্ছে 2 1, তারপর 2 4 6, আর এটা হয়ে যাচ্ছে 4 + 5 9, সো 1 0 মানে ফার্স্ট কলাম, এটা হচ্ছে ডবল 2 2 4 12 আর 9 21। ঠিকই তো আছে, এ তোমাদের বইয়ে এক্সাম্পল ভুলভাল দেওয়া আছে। ওকে, সো এটা হলো কংগ্রুয়েন্টের ব্যাপার। আর একই রকম ভাবে যদি তুমি এখানে পি ইনভার্স দিয়ে গুণ করতে এখানে, তাহলে যেটা পেতে সেটা হয়ে যেত তোমার সিমিলার ম্যাট্রিক্স হয়ে যেত। ওকে, সো ওটা চেক করে নিতে পারো। তো আমি আর ওই এক্সাম্পলটা দিচ্ছি না, ব্যাপারটা একই রকম। আচ্ছা, তাহলে এক কাজ করি, আমরা একটা লিখি, নেক্সট থিওরেম। দেখো বেসিক্যালি কি করা যায় এখানে, যে একটা সেট কনসিডার করছি। হ্যাঁ, কনসিডার দ্য সেট mn is equals to mnr is equals to এটা হচ্ছে সেট অফ অল n by n matrices, n by n matrices with entries in R। ঠিক আছে, মানে যতগুলো n by n ম্যাট্রিক্স আছে তার এটা হচ্ছে সেট। ওকে, তো আমরা কি করব, এই সেটের উপরে একটা রিলেশন দেবো। লেট আস ডিফাইন এ রিলেশন, এই রিলেশনটার নাম দিচ্ছি আমি, এই চিহ্নটা দিচ্ছি। ঠিক আছে, অন mnr বাই, তাহলে a রিলেটেড টু b if and only if b is equals to p inverse ap for some invertible matrix p। ওকে, তাহলে then it is easy to show that this relation is equivalence relation। বলো, কোনো কোশ্চেন আছে? ইকুইভ্যালেন্স রিলেশন সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো যে এটা রিফ্লেক্সিভ হবে, হ্যাঁ, সিমেট্রিক হবে এবং ট্রানজিটিভ হবে, এই তিনটে। আচ্ছা, আর একটা জিনিস আমরা কি জানি, হ্যাঁ, তো নোট হিসাবে তুমি এটা মনে রাখতে পারো যে উই নো দ্যাট অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন কি করে, একটা ইকুইভ্যালেন্স রিলেশন যদি থাকে তাহলে সেটা একটা ওই যে ইকুইভ্যালেন্স রিলেশনটা যে সেটের উপরে, মানে এটা হচ্ছে এখানে কোন সেটের উপরে, mnr এর উপরে, তাহলে mnrটাকে ও কি করবে, কয়েকটা পার্টিশনে ভেঙে দেবে। ঠিক আছে, রিলেশন gives a partition of mnr। ঠিক আছে, তাহলে এই mnrটাকে ও একটা পার্টিশন দেবে। তাহলে পার্টিশন মানে কি, যতগুলো সেট আছে তাহলে এক একটা যে, মানে দেখো পার্টিশন মানে এই দেখো এই ছবিটা ভাবো, এটা হচ্ছে তোমার, মানে এই যে বড় সেটটা ছিল, তাহলে এইগুলো হচ্ছে এক একটা সাবসেট, এই ডিসজয়েন্ট সাবসেটে ভেঙে দেবে। ঠিক আছে, এগুলোকে এক একটা কি বলা হয়, এগুলোকে বলা হয় ব্লক। বুঝতে পেরেছো? তাহলে একটা সেটকে ও কয়েকটা সাবসেটে, ডিসজয়েন্ট সাবসেটের ইউনিয়ন আকারে লেখা যাচ্ছে। ঠিক আছে,
তাহলে এর মধ্যে যতগুলো সেট এলিমেন্ট, এর মধ্যে যতগুলো সেট এলিমেন্ট আছে তারা নিজেরা রিলেটেড, এরা নিজেরা রিলেটেড, এরা নিজেরা রিলেটেড, এরা নিজেরা রিলেটেড। বুঝতে পেরেছো? বলো এই যে এই ছবিটা ক্লিয়ার হয়েছে তোমাদের? হুম। একটু রিপ্লাই দাও তাহলে সুবিধা হয় আমার। হ্যাঁ ঠিক আছে। হুম, মাঝে মধ্যে রিপ্লাই দেবে। তাহলে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই এমএনআরটা কয়েকটা পার্টিশনে ভেঙে যাচ্ছে। তাহলে এই যে এক একটা ব্লক কি রিপ্রেজেন্ট করছে? এক একটা ব্লক রিপ্রেজেন্ট করবে এক একটা লিনিয়ার ট্রান্সফরমেশন। বুঝতে পেরেছো? কারণ একটা লিনিয়ার ট্রান্সফরমেশন মানেই হচ্ছে তোমার ওখান থেকে তুমি জাস্ট বেসিস চেঞ্জ করে করে অনেকগুলো কি তৈরি করতে পারো, অনেকগুলো ম্যাট্রিক্স তৈরি করতে পারো যারা সবাই সিমিলার হবে, এবং সিমিলার হলে তারা সেম লিনিয়ার ট্রান্সফরমেশন দেবে। তো এখান থেকে বলতে পারছো যে এগুলো এক একটা ব্লক মানে এক একটা লিনিয়ার ট্রান্সফরমেশন দেবে। ঠিক আছে? সো ইচ ব্লক gives represents one linear transformation। এই জিনিসটা আমরা পরে দেখবো আর কি। ঠিক আছে? এই জিনিসটা আমরা এখন কিন্তু জানি না, হ্যাঁ, সেই পরের ইনফরমেশনটা আমি এখন অ্যাজ এ নোট হিসাবে তাহলে লিখে দিলাম। বুঝতে পেরেছো? সো ইচ ব্লক মানে এইটা একটা একটা লিনিয়ার ট্রান্সফরমেশনের দরুন যতগুলো তুমি ম্যাট্রিক্স পাবে সেইটা একটা ব্লক তৈরি করছে, মানে এরা নিজেদের মধ্যে সিমিলার, এরা নিজেদের মধ্যে সিমিলার, এবং দুটো ডিফারেন্ট ব্লকের মধ্যে তারা কিন্তু সিমিলার নয়। বুঝতে পেরেছো? সো দিস ইজ দ্য নোট। তো এই জিনিসটা আমি আর প্রুভ করছি না কারণ এটা খুবই সহজ, তোমরা নিজেরাই করতে পারবে। ওকে, এবার নেক্সট থিওরেমটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো এবার কি বলা হচ্ছে, এবার আমরা দেখব যে একটা আচ্ছা আমি তোমাদেরকে বোঝাই। তো এই থিওরেমটা বলার আগে আমি একটা ডেফিনেশন দিয়ে দিই তোমাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, সো লেট, আচ্ছা এটা let V be a vector space, okay, with a basis, with an ordered basis। ধরো এই বেসিসটার নাম দিয়ে দাও তুমি এখানে, লেটস সে বি। ওকে, বি ইজ ইকুয়ালস টু আলফা 1 আলফা 2 ডট ডট আলফা এন। ঠিক আছে? তাহলে এটা হলো কি বেসিস। ওকে, নাও টেক এনি ভি ভেক্টর, একটা যে কোনো ভেক্টর নিলাম বি। তাহলে যেহেতু এটা বেসিস তাহলে ভিটাকে আমরা কি লিখতে পারবো? সো উই ক্যান রাইট ভি ইজ ইকুয়ালস টু x1 আলফা 1 x2 আলফা 2 ডট ডট xn আলফা n। ঠিক? তাহলে এইরকম আমরা ইউনিক এক্সাইজ পাবো যেগুলো দিয়ে তুমি লিনিয়ার কম্বিনেশন আকারে ভিটাকে লিখতে পারবে। বোঝা গেল? যেহেতু ওটা বেসিস, অর্ডার বেসিস। ঠিক আছে? সো উই রাইট দিস ভি, এইটা দ্বারা তাহলে আমরা বোঝাবো একটা ম্যাট্রিক্সকে, এবং সেই ম্যাট্রিক্সটা হবে একটা কলাম ম্যাট্রিক্স যার কোফিসিয়েন্টগুলো হচ্ছে এইটা। তাহলে এই কলাম ম্যাট্রিক্স মানে হচ্ছে ভি বি। বোঝা গেল? এই এক্সপ্রেশনটা দেখো বুঝতে পারলে কিনা। তো এবার আমরা থিওরেমটায় আসি।
ভি আর নিচে বি, এটা আরেকবার একটু বলে দেন। এইটার মানেই হচ্ছে এইটা, মানে ভি বি মানে হচ্ছে যে এই বি বি হচ্ছে তো একটা বেসিস, তাহলে এই বেসিসের রেসপেক্টে তুমি যে কোফিসিয়েন্টগুলো পাবে এই x1 x2 এগুলো এগুলো দিয়ে যে তুমি কলাম ম্যাট্রিক্সটা তৈরি করতে পারবে, সেই কলাম ম্যাট্রিক্সটাকেই বলা হচ্ছে ভিবি। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তার মানে যে কোনো ভেক্টরের জন্য তুমি একটা কলাম ম্যাট্রিক্স পাচ্ছ, তাই না? সেইটাকে আমরা এইভাবে লিখছি। ক্লিয়ার? তো আমি এক্সাম্পল দিই তাহলে আরেকটা, তাহলে আরো আরো সুবিধা হবে বুঝতে। সো লেট আস গিভ অ্যান এক্সাম্পল। ঠিক আছে? সো আমরা কিসে করব? R3-তে করব এক্সাম্পলটা। কনসিডার v ইজ ইকুয়ালস টু R3, ঠিক আছে? আর b ইজ ইকুয়ালস টু, তাহলে এখানে একটা বেসিস থাকবে, তাহলে α1 α2 α3। তাহলে হোয়াট ইজ α1? α1টাকে আমি নিয়ে নিতে পারি। আচ্ছা, এর আগে আমরা জিনিসগুলো করেছি, তো আমরা আগের ক্লাসের হেল্প নিতে পারি, ঠিক না? এর আগের ক্লাসে আমরা বেসিস, হ্যাঁ না, বেসিস রিলেটেড কোথায় যেন করেছিলাম, এই কাজগুলো আমরা মনে হয় প্রথম দিকে করেছিলাম, না এটা অনেক দূর চলে যাচ্ছে, তো আমি আর ওই দিকে যাব না। নিজে থেকে নিয়ে নেব। ওকে, সো α1 যে কোনো একটা ভেক্টর, আচ্ছা সহজ নিয়ে নিই 1 0 0, তারপরটা আমি নিয়ে নিচ্ছি ধরো 0 1 0, আর সরি এটা হচ্ছে α2, আর α3-কে আমি নিয়ে নিতে পারি 1 0 1, জাস্ট একটু চেঞ্জ করে নিলাম, ঠিক আছে? তাহলে এরা কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে এবং এটা বেসিস ফর্ম করবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। না কনসিডার এনি যে কোনো একটা ভেক্টর নিয়ে নাও, ঠিক আছে? তো লেটস সে ভি ইজ ইকুয়ালস টু এক্স ওয়াই জেড, তাহলে আমি একদম জেনারেল এক্স ওয়াই জেডই নিয়ে নিলাম একটা যে কোনো ভেক্টর। তাহলে ভিটাকে এবার এদের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে হবে। সো লেট আস রাইট ভি ইজ ইকুয়ালস টু, অর এক্স ওয়াই জেড ইজ ইকুয়ালস টু, তো আমি কম্বিনেশন এগুলোকে লিখছি C1 1 0 0 প্লাস C2 0 1 0 প্লাস C3 1 0 1। এখানে যেহেতু 1 0 1 নিচ্ছে, আমাদেরকে একটু ক্যালকুলেশনটা করতে হবে, তো এটা হয়ে যাবে তোমার C1 প্লাস C3, হ্যাঁ এটা সেকেন্ডটা হয়ে যাবে জাস্ট C2, আর এটা হয়ে যাবে তোমার C3। ওকে, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি যে C3-র ভ্যালু, হ্যাঁ C3-র ভ্যালু কি হয়ে যাবে? ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ যে C3-র ভ্যালু হয়ে যাবে জেড, আর C2-র ভ্যালু হয়ে যাবে ওয়াই। তাহলে C1-এর ভ্যালু কি হবে? তাহলে C3 ইজ ইকুয়ালস টু জেড, C2-র ভ্যালু হয়ে যাচ্ছে ওয়াই, আর C1 প্লাস C3 হয়ে যাচ্ছে এক্স। তাহলে এখান থেকে তুমি যেহেতু C3 ভ্যালু জেড, তাহলে C1-এর ভ্যালু হয়ে যাচ্ছে এক্স মাইনাস জেড, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম যে কোফিসিয়েন্টগুলো কি পেলাম? এক্স মাইনাস জেড, ওয়াই আর জেড। সুতরাং অতএব ভি বি ইজ ইকুয়ালস টু দ্য ম্যাট্রিক্স, হ্যাঁ এটাকে কলাম ম্যাট্রিক্স, তো এক্স প্রথমটা হবে এক্স মাইনাস জেড, তারপরেরটা হয়ে যাবে ওয়াই, তারপরেরটা হয়ে যাবে জেড। বুঝতে পেরেছ? তাহলে এটা হয়ে যাবে C1, প্রথমটা হয়ে যাবে C1, তারপরটা হয়ে যাবে C2, তারপরটা C3, ঠিক আছে? বলো বুঝতে পেরেছো এটা? হ্যাঁ ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে এবার আমরা থিওরেমটার দিকে যাই। খুব ইম্পর্টেন্ট থিওরেম এটা।
তো মন দিয়ে তোমরা একটু দেখো। তো লেট ভি বি এ ভেক্টর স্পেস, ঠিক আছে, ভি বি এ ভেক্টর স্পেস যার একটা বেসিস থাকবে। লেট বি ইজ ইকুয়ালস টু আলফা 1 আলফা 2 ডট ডট আলফা n হলো, অ্যান্ড বি ড্যাশ ইজ ইকুয়াল টু বিটা 1 বিটা 2 ডট ডট বিটা n, বি টু বেসিস, ঠিক আছে। তাহলে আমি দুটো বেসিস নিয়ে নিলাম, দুটোই কিন্তু অর্ডার বেসিস, মানে যেহেতু আমি 1 2 লিখেছি, হ্যাঁ, তো এইভাবে অর্ডার বেসিসই এগুলো আমরা ভাববো, ঠিক আছে। সো এখানে লিখে দাও অর্ডার্ড, নাহলে আবার কোশ্চেন হতে পারে, ঠিক আছে। দেন there exists unique matrix P such that এক নম্বর যেটা হবে সেটা হচ্ছে আলফা না দিয়ে আমি লিখছি ভি দিয়ে, যে কোনো ভেক্টরের জন্য তুমি যদি মানে সেটাকে যদি এই বি ড্যাশ ম্যাট্রিক্সের রেসপেক্টে তুমি যদি এটাকে করতে চাও, মানে ওই কলাম ম্যাট্রিক্সটা খুঁজতে চাও, সেইটা বেসিক্যালি হয়ে যাবে পি ইনভার্স ইন্টু ভি ইন্টু ভিবি, বুঝতে পেরেছো? এইটা হয়ে যাবে এইটা। আর 2 নম্বর জাস্ট এটাকে পিটাকে তুমি দুদিকে যদি পি দিয়ে গুণ করো তাহলে এইটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই পিটা আমরা কিভাবে বের করব সেই টেকনিকটাই আমরা এখানে শিখব, বুঝতে পেরেছো? তাহলে এইটা কি বলতে চাইছে এটা বুঝতে পেরেছো? এখানে তাহলে দেখ, এইটা বোঝাচ্ছে যে একটা বেসিস চেঞ্জ করলে, হ্যাঁ, সেই এটা কিভাবে মানে চেঞ্জ হচ্ছে। দেখো এখানে আমরা কি দেখলাম, যে একটা বেসিস থাকলে সেই বেসিসটাকে একটা যে তুমি কলাম ম্যাট্রিক্সটা পাচ্ছ, তাই না, মানে কোফিসিয়েন্টগুলো পাচ্ছ, সেই এবার বেসিসটা যদি আমি চেঞ্জ করি তাহলে তো এই কোফিসিয়েন্টগুলো চেঞ্জ হয়ে যাবে, তাই না? সে কিভাবে চেঞ্জ হবে সেই জিনিসটা এখানে রিফ্লেক্ট করছে। তাহলে প্রথমটা দিয়ে আমি যদি জানি আলফা 1 আলফা 2 আলফা n এর রেসপেক্টে যদি আমি কোফিসিয়েন্টগুলো জানি, মানে এইটা যদি আমি জানি, তাহলে এই ভি বি ড্যাশটা কীভাবে, না সরি, এটা হয়ে যাবে বি ড্যাশ, ও সরি, হ্যাঁ ঠিকই আছে, মানে এই প্রথম থেকে। তো আমি যদি এইটা জানি, সরি, এইটা যদি জানি, ভি বিটা যদি জানি, তাহলে এই পি ইনভার্স দিয়ে গুণ করে আমি এইটা পেয়ে যাব। তাহলে আমি যদি পিটা জানি, তাহলে কিন্তু অটোমেটিক আমি ওর কোফিসিয়েন্টগুলো পেয়ে যাব, তাহলে বারবার আমাকে একই ক্যালকুলেশন করতে হচ্ছে না, ঠিক আছে। বলো। আচ্ছা, এখান থেকে এই বেসিক্যালি সেকেন্ড লাইন থেকে এক তোমার বোঝানো যাবে যে পিটা কি হবে, ঠিক আছে। তাহলে পিটা তুমি ধরে নাও, লেটাস, তাহলে আমরা দেখো একটা ব্যাক ক্যালকুলেশন করে পিটাকে বের করছি, ঠিক আছে। তাহলে লেটাস সে দ্যাট পি ইজ বেসিক্যালি p11 p12 ডট ডট p1n p21 22, এইভাবে আমরা যদি লিখি, হ্যাঁ, n1 আপ টু nn, এইভাবে যদি আমি লিখি, ঠিক আছে। আর এইটাকে আমি আবার এইভাবে লিখছি p1 p2 pn, তাহলে এইগুলো হচ্ছে কলাম, ঠিক আছে, প্রথম কলাম। তাহলে p1টা বেসিক্যালি p11 p21 pn1, তাহলে এগুলো হচ্ছে কলাম, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এইটা এখান থেকে এবার এই সেকেন্ড লাইন থেকে দেখো, যদি আমি এই 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 ম্যাট্রিক্সটাকে, হ্যাঁ, এই কলাম ম্যাট্রিক্সটাকে যদি আমি 1 0 0 নিয়ে নিই সাপোজ,
ঠিক আছে? তাহলে একটা জিনিস তুমি লক্ষ্য করো, একটা জিনিস নোট করো, যেটা আমি অনেকবার ইউজ করছি। ধরো একটা ম্যাট্রিক্স হচ্ছে ধরো 1 2 3 4 5 6 7 8 9, এইটাকে আমি ধরো গুণ করছি 1 0 0 দিয়ে, তাহলে কি এফেক্ট হবে? 1 0 0 দিয়ে যদি তুমি গুণ করো তাহলে দেখবে এটা হয়ে যাবে জাস্ট প্রথম কলামটা হয়ে যাবে, দিস ইজ জাস্ট 1 4 7। দেখো এই জিনিসটা তুমি বুঝতে পারছো কিনা? আমি যদি এখানে 0 1 0 দিয়ে দিই, ঠিক আছে, এটাকে যদি আমি দিই 0 1 0, তার মানে বেসিক্যালি এই ওয়ানটা কোথায় আছে? সেকেন্ড পজিশনে আছে, তাহলে এখানে সেকেন্ড কলামটা দিয়ে দেবে, তাহলে এটা হয়ে যাবে 2 5 8, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বুঝতে পেরেছো? আমি যদি 0 0 1 দিই তাহলে এটা 3 নম্বর কলামটা দেবে। বুঝতে পেরেছো? এই ঠিক আছে, তো এই জায়গাটা হচ্ছে আমার খুব সুন্দরভাবে এটা বোঝা যাচ্ছে। ওকে, এখন এই টেকনিকটা যদি তুমি কাজে লাগাও, এবার দেখো, তাহলে আমি যদি এই ম্যাট্রিক্সের সঙ্গে পি এর সঙ্গে যদি আমি 1 0 0 গুণ করি, তাহলে এইটাকে আমি তাহলে লিখি, ধরো let us write E1 is equals to 1 0 0 ডট ডট, টোটাল n সংখ্যক আছে, ঠিক আছে, E2 সমান সমান 0 1 0, মানে সেকেন্ড পজিশনে 0, এই সেকেন্ড পজিশনে 1, বাকি সব জায়গায় 0। এইভাবে আমি ডিফাইন করতে করতে ENটা ডিফাইন করছি, একদম লাস্টেরটা 1 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এগুলো হচ্ছে তোমার এক একটা এইভাবে ভেক্টরও বলতে পারো। এখান থেকে তুমি ভেক্টর না লিখে আমি এটাকে যদি কলাম ম্যাট্রিক্স আকারে লিখতাম, সো লেট আস রাইট epsilon 1 is equals to the column, সো E1 ট্রান্সপোজ নিয়ে নাও, তো এটার কলাম করতে গেলে এটাকে ট্রান্সপোজ নিয়ে নিতে পারো, ঠিক আছে না? তাহলে এটা হয়ে যাবে কি, এরকম দেখতে হয়ে যাবে 1 0 0। বুঝতে পেরেছো? epsilon 2 হয়ে যাবে E2 ট্রান্সপোজ, এটাকে আমি এইভাবে লিখতে পারি 0 1 0 0 0। ঠিক আছে, তো এইভাবে আমি সুন্দর করে জিনিসগুলো লিখছি আর কি। ওকে, বুঝা গেল? তো এইভাবে কলামগুলো তুমি লিখলে, তাহলে এটা তো ক্লিয়ার যে তাহলে পি এর সঙ্গে যদি আমি এপসিলন 1 গুণ করি তাহলে দিস উইল বি কলাম, ফার্স্ট কলাম অফ পি। ইয়েস অর নো? ঠিক আছে, তাহলে আচ্ছা, এবার এপসিলন 1টা কি? এপসিলন 1টা যদি তোমার হয়, তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে এই ম্যাট্রিক্সটা যদি এইটা হয়, এপসিলন 1টা তো এটা, তাহলে দেখো যদি একটা ভেক্টর নিই ভি, সেটাকে যদি আমি বি ড্যাশের রেসপেক্টে যদি লিখি যে এটা হচ্ছে 1 0 0, তার মানে কি? তার মানে হচ্ছে এই ভিটা বেসিক্যালি বি ড্যাশের রেসপেক্টে এইগুলোর কম্বিনেশন, তাই না? তাহলে 1 ইন্টু বিটা 1, কারণ বিটা বি ড্যাশটা কি? বি ড্যাশটা হচ্ছে তোমার এই বিটা, সরি, এই বি ড্যাশটা হচ্ছে এই বিটা 1গুলোর এটার বেসিসটা, তাই না? তাহলে তাদের রেসপেক্টে আমাকে কম্বিনেশনটা করতে হবে। ক্লিয়ার? তাহলে এইটা বোঝাচ্ছে আমার 0 ইন্টু বিটা 2, বাকিগুলো সবই 0, তার মানে আলটিমেটলি এটা বিটা 1 বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমার বোঝাচ্ছে, তাহলে এইটা যদি আমি এইটা হয় মানে এপসিলন 1টা হয়, ঠিক আছে, তাহলে আমি ম্যাট্রিক্সটা যদি এই কলাম ম্যাট্রিক্সটা যদি এপসিলন 1 নিই তাহলে আমার ভেক্টরটা বোঝাবে বিটা 1। ইয়েস অর নো? ঠিক? বুঝতে পেরেছো? তাহলে আমি এই কলাম, ফার্স্ট কলামটা তাহলে কিভাবে পাবো?
তাহলে this shows how to calculate, how to get the first column of the columns of P, ঠিক আছে। দেখো আমি কিন্তু একদম ব্যাক ক্যালকুলেশন করে তোমাদেরকে বোঝাচ্ছি জিনিসটা। তাহলে দেখো আমি যদি প্রথম কলাম P1 পেতে চাই, P1 সমান সমান আমি লিখতে পারি P এপসিলন 1, রাইট। তার মানে ফার্স্ট কলাম অফ, তার মানে P ইন্টু 1 0 0, এইটা, ঠিক আছে। ওকে, তাহলে এইবার দেখো সেকেন্ড রিলেশন থেকে এটা যদি স্যাটিসফাই হয়, তাহলে এই যে যেটা পাবো আমি এই পি এর সঙ্গে এইটা যখন গুণ করব, তো সেটাই বেসিক্যালি কি হবে, সেইটাই হবে ভি উইথ রেসপেক্ট টু বি, তাই না। মানে তখন এই জিনিসটা কি পাবো, এই জিনিসটাই হবে আমার ভিটাকেই, সেই ম্যাট্রিক্সটাকে, সেই ভিটাকেই যদি আমি বি এর রেসপেক্টে যদি এক্সপ্যান্ড করি, তাহলে যে কোএফিসিয়েন্টগুলো পাবো সেইটাই, ঠিক না বলো। তার মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, সো দিস ইজ বিটা 1, এটা এই ভেক্টরটাকে যখন আমি বি এর রেসপেক্টে ভাঙবো, তখন যে কোএফিসিয়েন্টগুলো পাবো সেটাই তো হবে। এটা হচ্ছে বাই টু, মানে 2 নম্বর ইকুয়েশন থেকে আমি পাচ্ছি এটা। তাহলে পি অফ এপসিলন 1, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে যদি আমি এপসিলন 1 ধরি, তাহলে ভেক্টরটা বেসিক্যালি হচ্ছে আমার বিটা 1, রাইট। তাহলে বিটা 1 উইথ রেসপেক্ট টু বি, ঠিক আছে। বলো এই জায়গাটা বুঝতে পারলে কি পারলে না। তার মানে পি যে কলাম সেটা হবে পি এপসিলন জে, সেটা হয়ে যাবে আমার বিটা জে উইথ রেসপেক্ট টু বি, ঠিক আছে। বলো এইটাকে আমি এবার এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ওকে, ওকে, তাহলে আমাদেরকে একটা এক্সাম্পল লিখতে হবে। ওকে, সো তাহলে আমাদের এখানে দুটো বেসিস লাগবে, ঠিক আছে। সো কনসিডার বি ইজ ইকুয়ালস টু স্ট্যান্ডার্ড বেসিস, সেটা হচ্ছে 1 0 0 1, আমি R2-তে নিচ্ছি, হ্যাঁ R2-র মধ্যে, ওকে। আর বি ড্যাশ নিচ্ছি আমি, বি ড্যাশ হচ্ছে 1 1, এদিকে হচ্ছে 2 1, ঠিক আছে। 1 1 আর 2 1 হচ্ছে, বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে পিটা কিভাবে পাবো, তাহলে দেখো পিটা তাহলে আমরা কিভাবে পাবো, তাহলে পিটা হবে তোমার 2/2, তাহলে এর দুটো কলাম থাকবে, একটা হবে P1 আর এটা হবে P2, ঠিক আছে। আচ্ছা P1টা তাহলে কিভাবে পাবো, তাহলে P1 ইজ বেসিক্যালি, আচ্ছা এটাকে আমি আলফা 1 নাম দিচ্ছি জাস্ট বোঝানোর সুবিধার্থে, এটাকে নাম দিচ্ছি বিটা 1, এটা নাম দিচ্ছি বিটা 2, ওকে। তাহলে ওই যে আগের নোটেশন অনুযায়ী P1টা হয়ে যাবে আমার P ইন্টু এপসিলন 1, ঠিক। তাহলে এপসিলন 1 মানে হচ্ছে বেসিক্যালি এটা হয়ে যাচ্ছে আমার বিটা 1 উইথ রেসপেক্ট টু বি। তার মানে এই ভেক্টরটাকে, এই 1 1টাকে এই আলফা 1 আর আলফা 2 এর কম্বিনেশন আকারে লিখতে হবে। তাহলে বিটা 1 মানে হচ্ছে 1 1, এটাকে তাহলে আমি যদি আলফা 1 আর আলফা 2 এর কম্বিনেশন আকারে লিখি, তাহলে সেটা কি হয়ে যাবে 1
ইন্টু 1 0 প্লাস 1 ইন্টু 0 1, রাইট? যেহেতু এখানে 1 0 আছে 0 1 আছে, তাহলে অবভিয়াসলি এটাই হবে। তাহলে দেখতে পাচ্ছ আমার কোএফিসিয়েন্টগুলো কি, এটা পাচ্ছি একটা আর একটা এটা পাচ্ছি। সুতরাং P1 হয়ে যাবে আমার, এইটাই দুটো একটা কলাম দেবে, তাহলে 1 আর 1, ঠিক আছে? তাহলে এই যে কোএফিসিয়েন্টগুলো পাবো সেটাই কি করবে, আমার ফার্স্ট কলাম দেবে। বলো বুঝতে পারছো কিনা? ইজ দ্যাট ওকে? আর P2 সমান তাহলে কি হবে, তাহলে P2টা হয়ে যাবে আমার, তাহলে আমাকে বিটা টুটাকে যখন এদের আকারে করব তখন সেটা ডেফিনেটলি হয়ে যাবে আমার এরকম 2, 2 1, ওকে? সো P ইজ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমার 1 1 2 2 2 1, এইটা হয়ে যাচ্ছে আমার P ম্যাট্রিক্সটা, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এটা এবার কিভাবে আমি ইউজ করব। তাহলে পিটা তো আমি পেয়ে গেলাম, হাউ ডু ইউ ইউজ ইট? ওকে, সো টেক, এবার যে কোনো একটা ধরো ভেক্টর নাও, লেট v ইজ ইকুয়ালস টু 3, 4, ঠিক আছে? তাহলে দেখো এইটাকে আমি এদের কম্বিনেশন আকারে দেখো বি এর রেসপেক্টে যদি আমি করি, তাহলে দেখো ভিবি যেটা হবে সেটা খুব সহজেই পাবো। কিভাবে পাবো? ভিবিটা বেসিক্যালি আর কিছুই নয় 3 4, তাই না? যেটা 3 4 আছে, আর এখানে যেহেতু 1 0 স্ট্যান্ডার্ড বেসিস আছে, তো স্ট্যান্ডার্ড বেসিসের রেসপেক্টে এটা 3 4 হয়ে গেল, ঠিক আছে? তো এটা কিন্তু খুব সহজে আমরা পেয়ে গেলাম। তাহলে হাউ টু গেট বি বি ড্যাশ, ঠিক আছে? তাই এই দেখো এইটাকে তাহলে তুমি কি করতে পারো, তোমার হাতে দুটো অপশন, হয় তুমি এদের লিনিয়ার কম্বিনেশন 3 4কে ওই ইকুয়েশনটা সলভ করে, ঠিক না, তুমি করতে পারো। মানে দেখো এটা যদি তুমি সলভ করতে পারো বাই সলভিং, বাই সলভিং এটা করতে পারো যে 3 4টাকে তুমি লিখছো C1 বিটা 1 প্লাস C2 বিটা 2, ঠিক আছে? তার মানে C1 এর ভ্যালু C1 ইন্টু বিটা 1, বিটা 1 মানে আমি কত নিয়েছি, এখানে নিয়েছি 1 1 আর 2 1, তাই তো? 1 1 আর 2 1, তাহলে এখানে আমি লিখতে পারি 1 1 প্লাস C2 হচ্ছে 2 1, হলো? তাহলে এটাকে আবার লিখলে C1 C1, আচ্ছা C1 প্লাস 2C2 আর এটা হয়ে যাচ্ছে C1 প্লাস C2। তাহলে এখান থেকে সলভ করতে হবে তোমাকে দুটো ইকুয়েশন, তাহলে C1 প্লাস 2C2 এর ভ্যালু হয়ে যাবে 3, আর এদিকে হচ্ছে C1 প্লাস C2 এর ভ্যালু হয়ে যাবে 4। তো এই দুটোকে সলভ করে তোমাকে C2 এর ভ্যালু বের করতে হবে। তাহলে C2 কত হয়ে যাবে, -1, আর হ্যাঁ C2 সমান -1 আর C1 সমান হয়ে যাবে, তাহলে এটা যদি -1 হয় দিকে গেলে 5। তাহলে দেখো 5 এর এখানে 5 -2 3 মিলে গেল, হ্যাঁ, আর 5 -1 4 হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছ, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি যে ভি বি ড্যাশ আমার কত হচ্ছে, কোন ম্যাট্রিক্সটা হবে বলো তো, কলাম ম্যাট্রিক্সটা কি হবে? হ্যালো, হ্যাঁ, কি হবে বলো? কলম ম্যাট্রিক্স -5 নাকি? হ্যাঁ, ভেরি গুড, 5 -1, কারণ C1টা আগে থাকবে, ঠিক হুম। আছে? তাহলে এইটা একটা টেকনিক, বুঝতে পেরেছো, যেটা আমরা মানে কিছু না জানলে আমরা এইভাবে করব, ওকে? এবার এই হ্যাঁ, হ্যাঁ, এবার এই থিওরেম দিয়ে আমরা কিভাবে করব, তাহলে আমরা কি জানি, এইটা জানি, ঠিক আছে না, ভিবিটা আমরা জানি, তাই না? বি ড্যাশের রেসপেক্টটা আমরা বের করতে চাই, তাহলে এই ওয়ানটা ইউজ করব, কারণ ভিবি ড্যাশটা বেসিক্যালি পি ইনভার্স ভিবি হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি পি ম্যাট্রিক্সের ইনভার্সটা বের করতে পারি তাহলেই কাজ হয়ে যাবে, রাইট? তাহলে সেটা একবারই করতে হবে, যে কোনো ভেক্টরের জন্য কাজ করে যাবে। তাহলে এখান থেকে আমি পি ইনভার্সটা তাহলে কত হচ্ছে বের করতে হবে। তাহলে পি ইনভার্সটা যদি আমি বের করি, দেখো এটার ডিটারমিনেন্ট কত হচ্ছে 1 -2, তার মানে -1, ঠিক আছে? তাহলে আমি -1 আগেই একটা নিয়ে নিলাম, ওকে? আর এইটাকে উল্টে দিচ্ছি, ডায়াগোনাল দুটোকে ইন্টারচেঞ্জ করতে হয়, আর এদেরকে জাস্ট মাইনাস মাইনাস। ও হো হো, আমি একটা ভুল করেছিলাম, এইটা তাহলে ওকে 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 ওকে, হ্যাঁ মনে পড়লো আমার, এইটা আমি এইখানে ইনভার্সটা বের করতে গিয়ে ভুলটা করেছিলাম,
এখানে ইনভার্সটা বেসিক্যালি কি হতো, 1 1টা একই থাকতো, এইখানে -2 হতো আর এখানে 0 হতো। সো না, এটা ট্রান্সপোজ তো করেছি, না না ট্রান্সপোজের ক্ষেত্রে ঠিকই আছে, সমস্যা নেই। ওকে, হ্যাঁ, তাহলে পি ইনভার্সটা আমি পেয়ে গেলাম। এটাকে তাহলে লিখলে কত হচ্ছে, -1 2, হ্যাঁ, আর এটা হয়ে যাচ্ছে তোমার 1 -1, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমার পি ইনভার্স। ক্লিয়ার? তাহলে আমরা জাস্ট এই ম্যাট্রিক্সটা দিয়ে গুণ করে দেবো কাকে, এইটাকে, তাহলেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। সো আমার ভিবি ড্যাশ হয়ে যাবে, এই ম্যাট্রিক্সটা দিয়ে গুণ করে দেবো, -1 1 -1 1, তারপর হচ্ছে 2 -1 2 -1 ইন্টু ইন্টু ভি বি, তাহলে বি এর রেসপেক্টে সেটা হয় আমি 3 4। ওকে, তাহলে এটা দিয়ে গুণ করো, দেখো কি হচ্ছে। তাহলে প্রথমটার সঙ্গে 3 গুণ আর দ্বিতীয়টার সঙ্গে 4 গুণ, তাহলে এটা হয়ে যাবে -3 আর এটা হয়ে যাবে 8, তাহলে -3 আর 8 যোগ করলে কত হচ্ছে 5। ওকে, আর এটার সঙ্গে 3 মানে 3 আর -4, তাহলে -1। দেখো মিলল কিনা, দেখো মিলল, দুই ক্ষেত্রে একই জিনিস পেলাম। বলো বলো, বুঝতে পারলে কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, এইগুলো হ্যাঁ নোটস আকারে পিডিএফ দেয়া যায় কি? হ্যাঁ, তুমি পিডিএফ চাই তো, এই 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 যেটা আমি লিখছি সেই পিডিএফটা চাই তো তোমার? হ্যাঁ, এগুলো হ্যাঁ হ্যাঁ, সেটা দিয়ে দেবো তোমাকে, কোনো অসুবিধা নেই, সব উম, কটারই পিডিএফ তোমরা চাইলে দিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ, তাহলে সুবিধা হয় তাহলে। হুম হুম, কোনো অসুবিধা নেই, পিডিএফ দেওয়া যাবে। কেননা এগুলো যখন আমি দেখছি হয়তো বুঝতে পারছি, পরে তো আর আমার মনে থাকবে না। হ্যাঁ ঠিক বলেছো। ওকে, তো এই হচ্ছে আমাদের টেকনিক, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। ওকে, তাহলে এটা বুঝে গেলে এটা কি বোঝাতে চাইছে এই থিওরেমটা, কোনো অসুবিধা নেই, ঠিক না। এবার তুমি যদি না। বি ড্যাশের রেসপেক্টে হ্যাঁ, যদি জানো, বি ড্যাশের রেসপেক্টে তুমি যদি ভ্যালুটা জানো, তাহলে বি এর রেসপেক্টে কি হবে সেটা তুমি জাস্ট পি দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে মেন গল্প। তাহলে পিটা কিভাবে পাচ্ছ, সেটা হচ্ছে যে বি ড্যাশের এলিমেন্টগুলোকে বি এর রেসপেক্টে তোমাকে এক্সপ্রেস করতে হবে, তাহলে তুমি পি এর কলামগুলো পেয়ে যাবে এইভাবে, ঠিক না। তো এইটা মনে রাখতে হবে টেকনিকটা, ঠিক আছে। ওকে, এবার আমরা আসবো যে লিনিয়ার ট্রান্সফরমেশনে তাহলে কি রকম এফেক্ট হচ্ছে সেটা জানার জন্য। নেক্সট থিওরেম, চলো, আচ্ছা, তো আমি জাস্ট জিনিসগুলোকে আগের মতনই রাখছি। ওকে, সো লেট টি হচ্ছে ভি থেকে ভিতে, এটা হচ্ছে লিনিয়ার অপারেটর, হ্যাঁ, এটা আমরা কাদের জন্য করছি, অপারেটরের জন্য করছি, ঠিক আছে, ভি টু ভি, আর বি অ্যান্ড বি ড্যাশ আর সেম অ্যাজ বিফোর, অ্যাজ বিফোর, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে ম্যাট্রিক্সটাকে আমরা লিখি সেটাকে আমরা এমটি দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। তাহলে উই হ্যাভ টু ম্যাট্রিসেস, উই হ্যাভ টু ম্যাট্রিসেস, একটা হচ্ছে এমটি মানে ম্যাট্রিক্স অফ টি, হ্যাঁ, উইথ রেসপেক্ট টু, না এটা বেসিক্যালি এইভাবে লিখবো না, তাহলে ম্যাট্রিক্স অফ টি, হ্যাঁ, উইথ রেসপেক্ট টু বি ইজ ডিনোটেড বাই টি
বি, এইভাবে আমরা ডিনোট করছি, ঠিক আছে। সিমিলারলি টি বি ড্যাশ। তাহলে বুঝতে পারছো এটা কি জিনিস, মানে দুদিকেই যদি আমি এদিকেও বি এদিকেও বি দুটোরই সেম বেসিস ধরে নিই, বি থেকে বি, হ্যাঁ, তাহলে যে লিনিয়ার ট্রান্সফর্ম যে ম্যাট্রিক্সটা তুমি পাবে সেটা হচ্ছে টিবি, মানে দুটো বেসিসই কিন্তু সেম ধরা হচ্ছে। আর দুদিকে যদি আমি বি ড্যাশ ধরে নিই তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হয়ে যাবে টি বি ড্যাশ। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে আমাদের জানতে চাইছি যে এই দুটোর মধ্যে তাহলে সম্পর্ক কি, ঠিক আছে। তাহলে যে সম্পর্কটা হবে সেটা হবে এটা, দেন টি বি ড্যাশ, টি বি ড্যাশ ইজ বেসিক্যালি পি ইনভার্স টি বি পি, ঠিক আছে। তাহলে সেই যে আগের যে পিটা আমরা পেয়েছিলাম, ঠিক আছে, আগের যে পিটা আমরা পেয়েছিলাম সেই পিটাই, সেই পি এর জন্যই এই জিনিসটা হোল্ড করছে। বুঝতে পেরেছ? হ্যাঁ। তাহলে এখান থেকে তাহলে ক্লিয়ার যে আমি যদি বেসিস চেঞ্জ করি তাহলে যে নতুন নতুন ম্যাট্রিক্সগুলো আমরা পাচ্ছি তাহলে সেই ম্যাট্রিক্সগুলো কি হচ্ছে, একে অপরের সঙ্গে সিমিলার হয়ে যাচ্ছে, তাই না? So change of basis is basically effect of similar matrix, এই জিনিসটাই এখানে বোঝাচ্ছে। ক্লিয়ার? এনি ডাউট? না। তাহলে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ এটা হবে। তো এর প্রুফ কি করার দরকার আছে, তোমার কি মনে হয়? এই না মানে এই প্রুফ কি আসে নাকি? হ্যাঁ, প্রুফ তো করা যেতেই পারে। ও ঠিক আছে, তাহলে ওই পিডিএফটা দিলে দেখে নেবো, বুঝতে অসুবিধা হলে পরে জিজ্ঞাসা করবো। হুম হুম হুম। না, পিডিএফ মানে ওই তোমাদের যে স্টাডি ম্যাটেরিয়াল, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, ওটা দেখে নিও, ওটা দেখে নিলেই আই থিঙ্ক বুঝে যাবে। ঠিক আছে, না বুঝলে আমি দেখো করিয়ে দিচ্ছি, নাহলে কোনো অসুবিধা নেই, খুব বড় প্রুফ নেই, ছোট প্রুফই আছে। ও হ্যাঁ, তো না, করিয়ে এমনি দিচ্ছি। ওই নোটস আকারে পিডিএফ এমনি আপনার থেকে দিলে সুবিধা হতো। দেখো নোট মানে আমি এইটাই দেবো, ঠিক আছে, এই যেটা আমি করাচ্ছি, ঠিক ও আছে, এই জিনিসটাই আমি আলাদা করে আর নোট প্রোভাইড করি না। ও আচ্ছা। মানে এই যে লিখছি যে জিনিসগুলো সেইটাই তোমাদেরকে নোট আকারে প্রোভাইড করব। ওকে, তো ও, ওই দিক দিয়ে দেখতে গেলে আমি যদি প্রুফটা করি তাহলে মন্দ হয় না আর কি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে, ভেরি গুড। তাহলে একটা জিনিস আমরা অলরেডি দেখো, অলরেডি আমরা তাহলে কি কি জানি, আগের রেজাল্টগুলো আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করব। তাহলে এই রেজাল্ট হচ্ছে এইটা, যে ভিবি ড্যাশ বেসিক্যালি যে কোনো ভেক্টরের জন্য যদি আমি এইটাকে লিখতে পারি এইটা, অ্যান্ড ওর ভিবিটাকে আমি লিখতে পারি পি ইন্টু ভিবি ড্যাশ, তাই না? তো আমি জানি কিভাবে পিটা বের করতে হয়, এই জিনিসটা আমরা জানি। ওকে, রাইট? জাস্ট একটু আগে আমরা এটা করলাম। আচ্ছা, এখন তোমাদের নিশ্চয় মনে আছে যে আমরা ম্যাট্রিক্সটা কিভাবে পাই, ঠিক না? টি এর ম্যাট্রিক্সটা কিভাবে পাই? সো হাউ ডু উই গেট ম্যাট্রিক্স অফ টি, তাহলে হ্যাঁ বেসিক্যালি এইটা টিবি, এটা কিভাবে পাই, ঠিক আছে, মানে এর কলামগুলো কিভাবে পাই, এইটা যদি আমরা জানতে পারি তাহলে আমি ব্যাপারটা ক্লিয়ারলি তোমাদেরকে বোঝাতে পারবো, তাই না? তো এই টেকনিকটা তোমরা যদি মনে রাখো যে আমরা কি করেছিলাম, প্রথমে এটা করেছিলাম না, যে টি আলফা ওয়ান, এটাকে যখন আমি রিপ্লেস বিটা ওয়ান বিটা টুর এগুলো যে কম্বিনেশন আকারে যখন লিখেছিলাম, এক্স ওয়ান বিটা ওয়ান ডট ডট যদি আমি লিখি এক্স এন বিটা এন, তাহলে টি অফ
হ্যাঁ, ও বেসিক দাঁড়াও, এইটা যেহেতু আমি এখানে বি সেম ম্যাট্রিক্স রাখছি, তো এইটাকে আমি আলফা 1 আলফা 2 এর রেসপেক্টেই লিখবো। তাহলে এটা হয়ে যাবে টি বি এর ফার্স্ট কলাম, তার মানে এটা হয়ে যাবে এইটা ইন্টু এপসিলন 1, তার মানে এটা হচ্ছে ফার্স্ট কলাম অফ টি বি, তাই না? এইটা হয়ে যাবে বেসিক্যালি x1 x2 ডট ডট xn। ঠিক, এই জিনিসটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, বলো এইটা বুঝতে পারলে কিনা? মানে হ্যাঁ দুদিকে যদি বি বি হয় হ্যাঁ তাহলে, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে টি আলফা ওয়ানকে আমি যখন বাকিগুলোর আলফাগুলোরই লিনিয়ার কম্বিনেশন আকারে লিখছি, তখন যে কোফিসিয়েন্টগুলো পাবো সেইটাই কলাম তৈরি করবে, টি এর এই ম্যাট্রিক্সটার কলাম তৈরি করবে, তাই না? ওকে, তো এইভাবে আমরা কিন্তু কলামগুলো তৈরি করছি। তো তাহলে আমরা যেটা জানি যে টি অফ এনি ভেক্টর, দেখো টি অফ এনি ভেক্টর যদি আমি লিখি, হ্যাঁ, এইটাকে যদি আমি, তাহলে এইটা একটা ভেক্টর, কোথায়? বি এরই একটা ভেক্টর। তাহলে এইটাকে যদি আমি বি এর রেসপেক্টে কলাম আকারে এক্সপ্রেস করি, তাহলে এইটা কি হয়ে যাবে? হ্যাঁ, এইটা হয়ে যাবে বেসিক্যালি ম্যাট্রিক্সটা, টি এর যেটা ম্যাট্রিক্স ইন্টু ভি এর যেটা কলাম, এইভাবে এটা লেখা যায়। বলো এই জিনিসটা বুঝতে পেরেছো, এই লাইনটা? দেখো, কোনো একটা ভেক্টরের, হ্যাঁ, যখন তুমি টি অ্যাপ্লাই করছো, তাহলে সেইটাকে যদি তুমি এবার কলাম আকারে প্রকাশ করো, সেইটা বেসিক্যালি ম্যাট্রিক্সটা ইন্টু ওই ভেক্টরের কলামটাকে যদি তুমি গুণ করে দাও, তাহলে তুমি টিভি এর কলামটাকে পেয়ে যাবে এইভাবে। সো এটা তুমি মনে রাখতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো এইবার আমি জানি এই ভিবিটা, জানি আমি কিভাবে লিখতে হয়। সো ভিবি ড্যাশটা এইটা এইভাবে লেখা যায়। হুম, সো আবার আবার দেখো টিভি, হ্যাঁ, তো তাহলে জিনিসটা কি হচ্ছে, ওকে, তাহলে এইটা হলো আমার বি এর রেসপেক্টে, রাইট? আর এই জিনিসটাকে আমি তাহলে কি লিখতে পারি? তাহলে এটাও তো একটা ভেক্টর, এটা হচ্ছে বি এর রেসপেক্টে, তো বি এর রেসপেক্টে এই জিনিসটা এখান থেকে আমি তাহলে কি পাই? সেইটাকে, এইটাই সমান সমান হয়ে যাবে আমার পি ইন্টু টিভি উইথ রেসপেক্ট টু বি ড্যাশ, রাইট? এই জিনিসটাকে এটা লিখতে পারি, ইয়েস অর নো? তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার টি বি ইন্টু ভিবি, হলো। আবার এইটাকে আবার একই রকম ভাবে আমরা ভেঙে নিতে পারি, টি বি ড্যাশ ইন্টু ভিবি ড্যাশ, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আচ্ছা, ভিবি ড্যাশের জায়গায় আমি এটা বসিয়ে দিতে পারি, তাহলে এটা হয়ে যাবে পি ইনভার্স ভিবি। তার মানে দেখো যে কোনো ভেক্টরের জন্য, হুম, বা যে কোনো কলাম ম্যাট্রিক্সের জন্য এই জিনিসটা, তাহলে একটা জিনিস তুমি লক্ষ্য করো যে দুটো ম্যাট্রিক্সকে আমরা যদি এ আর বি, যদি দুটো ম্যাট্রিক্স থাকে, ঠিক আছে, কখন সমান হবে? যদি আমি লিখতে পারি যে এ এক্স ইকুয়ালস টু বি এক্স ফর অল এক্স বিলংস টু আর এন, তাহলে এটা উইল ইমপ্লাই করবে যে এ ইজ ইকুয়ালস টু বি। এটা লেখা যায়, ইয়েস অর নো? এ এক্স ইকুয়ালস টু যদি বি এক্স হয়, তাহলে এই এ হ্যাঁ আর বি লেখা যায়। সমান, হ্যাঁ,
তাহলে এখানে এই এই হ্যাঁ 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 বুঝে এই গেছি। এবার এই ভিটা তো আমি যে কোনো ম্যাট্রিক্সই লিখতে পারি না, কলাম ম্যাট্রিক্স, তার মানে যে কোনো ভেক্টরই বেসিক্যালি। তাহলে যে কোনো ভেক্টরের জন্য এই দুটো ম্যাট্রিক্স কি হয়ে যাচ্ছে, তাহলে সেম হয়ে যাচ্ছে। সো এখান থেকে ইমপ্লাই করছে যে পি ইন্টু টি বি ড্যাশ পি ইনভার্স ইজ ইকুয়ালস টু টি বি। ঠিক। সো এই এবার যদি আমি দুদিকে বাঁ দিকে পি ইনভার্স দিয়ে গুণ করি আর ডান দিকে পি দিয়ে গুণ করি, তাহলে আমি এখান থেকে পেয়ে যাব যে টি বি ড্যাশ ইজ ইকুয়ালস টু পি ইনভার্স টি বি ইন্টু পি। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমাদের যেটা প্রুফ করার দরকার ছিল সেটা। তাহলে এইটা আর বেশি কিছুই নয়, এখানে মেন ফ্যাক্ট হচ্ছে এই আগের যে রেজাল্টটা আমরা করলাম সেইটাই হচ্ছে এখানকার মূল জিনিস। ওকে, ক্লিয়ার, বোঝা গেল? কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে বলতে পারো। এখানে বোথ সাইড পি দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে তাই তো? না, বাঁ দিকে পি ইনভার্স দিয়ে গুণ করলাম যাতে করে এই পিটাকে খেয়ে নেই, আর ডান দিকে পি দিয়ে গুণ করলাম যাতে হুম এইটা হুম এই পি ইনভার্সটাকে খেয়ে নেই। তাহলে আলটিমেটলি আমি এই জিনিসটা পাবো। তাহলে বাঁ দিকে হুম পি ইনভার্স, ডান দিকে পি। হুম, ঠিক আছে। ওকে, তো এক্সাম্পল যদি এটার আমরা দেখতে চাই, হুম, তাহলে আগের যে ম্যাট্রিক্সটা এ করেছিলাম, এই এক্সাম্পলটা, হ্যাঁ বেসিক্যালি এই এক্সাম্পলটা এখানে, তাহলে বি বি ড্যাশ অলরেডি পিটা ক্যালকুলেশন করা আছে, পি ইনভার্সটাও আমরা ক্যালকুলেশন করে রেখেছি। হ্যাঁ, তো এখানে আমরা টেকিং দ্য সেম বেসিস অ্যাজ বিফোর, হ্যাঁ শুধু আমি টিটা ডিফাইন করতে চাইছি R2 থেকে R2, তাহলে ডিফাইন্ড বাই টি অফ এক্স কমা ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স কমা 0। হ্যাঁ, বা তুমি এখানে যে কোনো লিখতে পারো, যে কোনো কম্বিনেশন করে লিখতে পারো। তাহলে টি বিটা কি হচ্ছে বেসিক্যালি, টি বিটা আমরা কিভাবে লিখব? তাহলে টি বিটা যদি পাওয়া যায় তাহলে সেটার জন্য আমাকে কি করতে হবে, আমাকে দেখতে হবে টি অফ এপসিলন 1 কোথায় যাচ্ছে। এপসিলন 1 মানে হচ্ছে, দেখো এপসিলন 1 নয় E1, বেসিক্যালি ওটাকে আলফা 1 আমরা নাম দিয়েছি, আলফা 1টা বেসিক্যালি E1। তাহলে টি 1টাকে আমাকে কি লিখতে পারছি, টি অফ আলফা 1 মানে টি অফ 1,0। তাহলে এই বাই ডেফিনেশন এটা 1,0ই থাকছে, তাই না? তার মানে এটা 1 ইন্টু 0, 1 ইন্টু 10 প্লাস 0 ইন্টু 0 1। ঠিক, তাহলে এইটা আমার প্রথম কলাম হয়ে যাচ্ছে আমার 1,0। আর সিমিলারলি যদি আমি এখানে 0 1 করি, তাহলে টি অফ আলফা 2 মানে টি অফ 0,1, এটা বেসিক্যালি কি হচ্ছে এক্স কমা 0, মানে এখানে এক্সটা 0 0,0 হয়ে যাচ্ছে। তাহলে বেসিক্যালি এটা হচ্ছে 0 ইন্টু 10 প্লাস 0 ইন্টু 0 1, তার মানে এইটা হয়ে যাচ্ছে আমার 0 0। বুঝতে পেরেছো? তাহলে টি বিটা হয়ে যাচ্ছে এইটা। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমি টি বি ড্যাশটা কিভাবে পাবো? তাহলে এটাও তুমি ক্যালকুলেশন করে করতে পারো, এটা যেভাবে আমরা ক্যালকুলেশন করে করলাম সিমিলার ক্যালকুলেশন করে তুমি টিবি ড্যাশটা লিখতে পারো। ওকে, আবার আমরা এইটা বাই এই ডেফিনেশনটা কাজে লাগিয়ে লিখতে পারি, এইটা হয়ে যাবে আমার বেসিক্যালি 1000 ইন্টু পি। ঠিক আছে, আর অলরেডি আমরা পি ইনভার্স ক্যালকুলেশন করে রেখেছি, সো পি ইনভার্স হয়ে যাচ্ছে আমাদের -1 to 1 - 1, -1 to 1 - 1, -1 to 1 - 1 হলো। আর এটা হচ্ছে 100 আর এটা হচ্ছে পি, পিটা কি ছিল, পিটা ছিল বেসিক্যালি 1 to 1 1। ঠিক আছে, তাহলে দেখো এই গুণটা করলে কিন্তু তুমি বি ড্যাশের রেসপেক্টে টিটা পেয়ে যাবে। ওকে, তাহলে এই গুণটা যদি করা যায়, তাহলে আমরা এটাকে রাখবো, চেঞ্জ করব না। আচ্ছা, এইটাকে এবার আমি যেহেতু এদিকে বেশি 0 আছে এটাকে আমি রো ওয়াইজ ধরবো। তাহলে 10 দিয়ে গুণ করা মানে হচ্ছে প্রথম রোটা থেকে যাবে, তাহলে এটা হয়ে যাবে 1 2।
আর 0 0 দিয়ে গুণ করা মানে 0 0 থেকে যাবে। তো এইটা হয়ে যাচ্ছে আমার। এবার আমরা কি করব, এবার আমরা আবার রো দিয়েই করব, না যেহেতু এটা ডান দিকে আছে তাই কলাম দিয়ে করব। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কলাম আর এটা 2 ইন্টু ফার্স্ট কলাম, তার মানে -2 2। তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার, দেখো বি ড্যাশের রেসপেক্টে এইটা হয়ে যাবে। হ্যাঁ, সেটা তুমি যদি আবার ক্যালকুলেশন করে দেখতে চাও, যে এই ক্যালকুলেশন যেভাবে করলাম সেই ক্যালকুলেশন করে যদি তুমি দেখতে চাও, তাহলে যেটা তোমাকে করতে হবে, হ্যাঁ, সেটা কিভাবে করবে আমি ওটা তাহলে দেখিয়ে দিচ্ছি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে বিটা 1 কি কি আছে দেখো, 1 1, হ্যাঁ, আর 2 1, 1 1 আর 2 1। তাহলে আমাকে যেটা কাজ করতে হবে, বাই ক্যালকুলেশন 1 1, বিটা 1 কি 1 1, আর বিটা 2 হচ্ছে 2 1, তাই তো? তাহলে আমাকে টি বিটা 1 এটাকে টি অফ 1 1 এটা সমান হয়ে যাচ্ছে কত, 1 0, তাই না? তো 1 0কে আমাকে এই দুটোর লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে হবে। তাহলে এইটাকে আমি লিখবো C1 1 1 প্লাস C2 2 1। তার মানে এটা হয়ে যাচ্ছে আমার C1 প্লাস 2 C1 কমা C1 প্লাস C2, C1 প্লাস C2। তাহলে C1 প্লাস C2 কি হয়ে যাচ্ছে 0, তার মানে C1 ইজ ইকুয়ালস টু মাইনাস, তাহলে এখানে যদি আমি মাইনাস C2 হবে এটা, তার মানে মাইনাস C1 তার ভ্যালু হয়ে যাবে 1, তার মানে এটা হয়ে যাচ্ছে C1 এর জায়গা হয়ে যাবে -1 আর C2 এর ভ্যালু হয়ে যাবে +1। তাহলে দেখো মিলছে, এখানে 2 - 1 ইজ 1 আর এদিকে হচ্ছে 1 - 1 0, ঠিক? তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে টি বি ড্যাশ ইজ ইকুয়ালস টু, তাহলে প্রথম কলামটা পেয়ে গেলাম -1 1 হলো। এবার একই রকমভাবে আমাকে টি বিটা 2 জন্য ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে টি অফ বিটা 2 ইজ বেসিক্যালি টি অফ 2 0, তাই না? যেহেতু এটা 2 1 আছে, সেকেন্ডটা তো 0 হয়ে যাচ্ছে, ফার্স্টেরটাই থাকছে, সো 2 0। দেখো 2 0টা বেসিক্যালি এইটারই ডবল, তাহলে এইটারও ডবল হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে -2 1 1 প্লাস 2 ইন্টু 2 1, তাই না? তাহলে এটা হয়ে যাবে আমার জাস্ট ডবল হয়ে যাচ্ছে, দেখো মিলে গেল, -1 1 -2 2, বুঝেছো? বুঝতে পেরেছো? বলো। ওখানে ওই আগের পেজে আপনার টি আলফা 1 ছিল, ওখানে আলফা 1টা কি হিসাবে নেওয়া হয়েছিল ওটা ঠিক 1 বুঝতে 0, পারিনি। আলফা 1টা 1 0 আর আলফা 2টা 0 1। ওটা কি ধরে নেওয়া হয়েছে? হ্যাঁ, এই যে 1 0 0 1। ও আচ্ছা আচ্ছা, ওখান থেকে। হ্যাঁ, ওই এক্সাম্পলটাইকে তো ফলো করছি না আমরা। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তো এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট জায়গা ছিল বোঝার। তাহলে এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল, তাই তো? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, ভেরি গুড। এবার হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। এরপরে জিনিসগুলো তোমাদের নোন, মানে বেশি কিছু মানে বলতে হবে না আর কি। তো এই রেজাল্টগুলো তোমরা যেহেতু জানো, আমি আর বেশি কিছু বলবো না, ঠিক আছে? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ঠিক আছে? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন মানে হচ্ছে যে ইকুয়েশনের দ্বারা আইগেন ভ্যালু বের করা হয়, ঠিক না? তো এটা তোমরা ম্যাট্রিক্স দিয়েও জানো আর দিয়েও জানো, বেসিক্যালি ম্যাট্রিক্স দিয়ে জানি। সো ইফ টি ভি টু ভি হয়, তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন and let
let b be any basis, ঠিক আছে। দেন ক্যারেক্টারিস্টিক, আচ্ছা কনসিডার t উইথ রেসপেক্ট টু b, এই ম্যাট্রিক্সটা হয়ে যাচ্ছে তোমার একটা কোন একটা ম্যাট্রিক্স তুমি ধরে নাও, লেটস সে s, ওকে। দেন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন is given by determinant of s minus x I is equals to 0, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনের মাধ্যমে তুমি যে যে ভ্যালুগুলো মানে যে ইকুয়েশনটা পাবে সেইটাই হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। অ্যান্ড the roots of this equation are called eigenvalues or characteristic root, রুটস, ঠিক আছে। হয় এদেরকে আইগেন ভ্যালুও বলে অথবা ক্যারেক্টারিস্টিক রুটও বলে, যে কোনো তুমি বলতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা জানো তো, এখানে একটা জিনিস ব্যাপার আছে, যে আমি একটা একটা বেসিস নিলাম, এখানে তুমি অন্য কোনো বেসিস নিলেও কিন্তু এই ইকুয়েশনটা চেঞ্জ হবে না, ঠিক আছে। কারণ সিমিলার ম্যাট্রিক্স যেহেতু হয়ে যায়, তো সিমিলার ম্যাট্রিক্সে বেসিক্যালি কি হয়ে যাবে, একদিকে পি ইনভার্স থাকবে, একদিকে পি থাকবে, সো দুটো ডিটারমিনেন্ট কিন্তু কেটে গিয়ে 1 হয়ে যাবে, ঠিক আছে। সো কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো এইটাকে বলা হয় আমাদের ক্যারেক্টারিস্টিক রুট, এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। আচ্ছা, তো এখান থেকে আমাদের আরেকটা থিওরি আছে যেটাকে বলা হয় কেলে হ্যামিল্টন থিওরেম। সো ইম্পর্ট্যান্ট, আমি জাস্ট এটা লিখে দিচ্ছি। হ্যামিল্টন থিওরেম, এটা কি বলে, এটা বলে যে এইখানে তুমি এক্স এর জায়গায় তুমি যদি ম্যাট্রিক্সটা দিয়ে দাও, হ্যাঁ, তাহলে কিন্তু এটা স্যাটিসফাই করে। সো বেসিক্যালি আচ্ছা, if the characteristic equation is given by, তাহলে এইটাকে তুমি যদি লিখো, এইভাবে লিখতে পারো, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটাকে যদি তুমি সাজাও, এইভাবে লিখতে পারো, c0 x to the power n, c1 x to the power n minus 1 dot dot cn x to the power 0, ঠিক আছে। দেন উই হ্যাভ এই এক্স এর জায়গায় তুমি এই ম্যাট্রিক্সটাকে দিয়ে রিপ্লেস করতে পারো। সো দেন ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ করে দিচ্ছি, ঠিক আছে। দেন উই হ্যাভ c0 a to the power n, c1 a to the power n minus 1 ডট ডট cn, এখানে কিছু নেই মানে আই, এই আইটা না লিখলে আবার জিনিসটা ভুল হয়ে যাবে, তাই না। এটা হচ্ছে এই জিরোটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স, ঠিক আছে, জিরো ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু স্যাটিসফাই করে। আচ্ছা, আর কয়েকটা জিনিস, আচ্ছা আজকে এই অবধিই থাক, ঠিক আছে। এরপরে না হয় আরও কিছু এক্সট্রা জিনিস আমি বলে দেবো, ঠিক আছে। ক্লিয়ার হলো? হ্যাঁ ঠিক আছে, ওকে। ওকে, ভেরি গুড। হ্যাঁ ক্লিয়ার। হুম।